আসসালামু আলাইকুম ডিয়ার্স, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইংলিশ গ্রামার লার্নিং ইন বাংলা। আজকের আলোচনার বিষয় সেন্টেন্স। শুধু দর্শক মণ্ডলী, প্রিয় বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন ইংরেজি আমাদেরকে কেন শিখতে হয়? বাংলায় কথা বলার জন্য আমাদেরকে তো কোনো কোর্স করতে হয় না, কিন্তু ইংরেজিতে কথা বলার জন্য নানান ধরনের বিভিন্ন ধর্মী কোর্স করতে হয়, ট্রেনিং নিতে হয়, বিদ্যা অর্জন করতে হয়। অত্যন্ত সহজ একটি বিষয়। জন্মলগ্ন থেকে বাংলা শুনতে শুনতে প্রতিটি বিষয় আমাদের ব্রেনে বাংলায়, অর্থাৎ বাংলা ভাষায় সেট হয়ে গেছে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আমাদেরকে প্রশ্ন করে আপনি কেমন আছেন, তাহলে কিন্তু কোনো কিছু না ভেবেই, কোনো কিছু না করেই আমরা বুঝে ফেলি সে কি জানতে চাইছে। কিন্তু এই প্রশ্নটি যদি ইংরেজি ভাষায় করা হয়, বলা হয় হাউ ইউ, হাউ আর ইউ, তাহলে কিন্তু আমাদের ব্রেনে একটি ভাবনা সৃষ্টি হবে এই শব্দগুলো অর্থ কী, অর্থাৎ হাউ আর ইউ এই শব্দগুলোর অর্থ কী। তারপর এই কথাগুলো বাংলায় কনভার্ট করার পর আমরা বুঝতে পারবো বাংলা ভাষায়। অর্থাৎ আমরা যে কোনো কথা বুঝি বাংলায়, অন্য কোনো ভাষায় নয়। অর্থাৎ আমরা বুঝতে পারি বাংলা ভাষায়, যে ভাষায় আমাদেরকে বলা হোক না কেন সেটিকে বাংলায় কনভার্ট করে দেন আমরা বুঝতে পারি। অর্থাৎ সোজাসাপটা কথায় হচ্ছে আমরা বুঝি বাংলায়, অন্য কোনো ভাষায় নয়। কারণ যে ভাষাই বলা হোক, আমরা প্রথমে সেটির অর্থ বাংলায় কনভার্ট করে বুঝে তারপর উত্তর দিয়ে থাকি। সুতরাং বোঝাই যাচ্ছে যে আমরা বুঝি বাংলা ভাষায়। সুতরাং ইংরেজি শিখতে হলে আমার মতে প্রথম থেকে চেষ্টা করতে হবে ইংরেজিতে বোঝার। অর্থাৎ ইংরেজিটা ব্রেনে এমনভাবে সেট করতে হবে যেন সেটাকে বাংলায় কনভার্ট করে বোঝার চেষ্টা আমরা না করি। সরাসরি ইংরেজিতেই বোঝা সম্ভব। ইয়েস ডিয়ার্স, ইংরেজিতেই সরাসরি বোঝা সম্ভব। বাংলায় যেমনি সরাসরি বোঝা সম্ভব, তেমনি ইংরেজিতেও বোঝা সম্ভব। অনেকেই ভাবতে পারেন হাউ ইট ইজ পসিবল। অফকোর্স ইট ইজ পসিবল। বাংলায় এটা যেভাবে যদি বোঝা সম্ভব হয়, তাহলে ইংরেজিতেও বোঝা সম্ভব। যেমন একটু খেয়াল করলে দেখবেন এমন অনেক শব্দ আছে যে শব্দগুলো ইংরেজি, কিন্তু আমরা সেই শব্দগুলো বাংলায় ব্যবহার করছি। যেমন চেয়ার, টেবিল, প্যান্ট, শার্ট, মোবাইল, এরকম অনেক শব্দ আছে যে শব্দগুলো ইংরেজি শব্দ, কিন্তু আমরা বাংলায় ব্যবহার করি। এগুলো ব্যবহার করতে করতে আমাদের কাছে এগুলো বাংলার মতোই মনে হয়। এগুলোর আমরা অর্থ খুঁজতে যাই না, আমরা সরাসরি এটা শুনলেই বুঝতে পারি এটা কি। এমনিভাবে প্রত্যেকটা ভাষা ইংরেজিতে আমাদের এরকমভাবে চর্চার মাধ্যমে এমনভাবে ব্রেনে সেট করে ফেলতে হবে যেন আমরা ইংরেজিতেই সরাসরি বুঝতে পারি। তবে যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, তাই আমরা বাংলা ভাষায়ই সকল কথা বুঝে থাকি। ইংরেজিতে বুঝতে হলে চর্চার মাধ্যমে এটি অর্জন করতে হবে। তার আগে আমাদের কিছু নিয়মকানুন শিখতে হবে, যাকে আমরা বলে থাকি ইংলিশ গ্রামার। এই নিয়মগুলো একটু মনোযোগ দিয়ে, একটু ভালোভাবে শুনে, ভালোভাবে আয়ত্ত করতে পারলেই আমরা সহজেই ইংরেজি কথা বাংলায় কনভার্ট করে বুঝতে পারবো, এবং বাংলা কথা ইংরেজিতে কনভার্ট করে উত্তর দিতে পারবো, এবং একটি পর্যায়ে সরাসরি ইংরেজিতেই আমরা বুঝতে পারবো। আমরা আজকে এই উদ্দেশ্যে ইংরেজি ভাষা বাংলার মতো করে শেখার উদ্দেশ্যে আমরা চেষ্টা করব গ্রামারকে ভালোভাবে শিখে নিতে। অনেকেই হয়তোবা অনেক বক্তব্যে বলে থাকেন যে ইংরেজি গ্রামার শেখার কোনো প্রয়োজন নেই, গ্রামারের মধ্যে অনেক কঠিন কঠিন শব্দ মুখস্থ করতে হয়, কোনো প্রয়োজন নেই। অথচ দেখবেন, একটু খেয়াল করলে, একটু খোঁজখবর নিয়ে দেখলে, যারা এসব কথা বলে তারা গ্রামারে গ্রামারের অনেক কিছু তারাও শিখে নিয়েছিল আগে। গ্রামার না শিখলে পরে
সহজ হয় না, অনেক কঠিন হয়ে যায় ভাষা শিখতে। তাই ভাষাকে শিখতে হলে, সহজভাবে শিখতে হলে গ্রামারের কোনো বিকল্প নেই, গ্রামার শিখতেই হবে। আর এই গ্রামার শেখার প্রথম অধ্যায়ে আমরা আজকে শিখব সেন্টেন্স। তাহলে আমরা দেখি ইংলিশ গ্রামার লার্নিং ইন বাংলা, আমি এই টিউটোরিয়ালটির নাম দিয়েছি এবং আজকের প্রথম টিউটোরিয়াল, এবং এখানে আলোচনা হবে আজকে সেন্টেন্স নিয়ে। আমরা অত্যন্ত সহজভাবে এবং সুন্দরভাবে মেমোরিতে যাতে আমাদের সেট হয়ে যায়, আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারি, এভাবেই আমরা আলোচনা করার চেষ্টা করব। চলুন মনোযোগ দিয়ে আমরা শোনার চেষ্টা করি। দেখুন, বাংলায় যদি সেন্টেন্সের আমরা সংজ্ঞাটি দিতে যাই, তাহলে সেন্টেন্স কাকে বলে সেটার উত্তর আমরা দিতে যাই, তাহলে আমাদের এভাবে বললেই ভালো হয়। পরিপূর্ণ অর্থ প্রকাশক শব্দ বা শব্দ সমষ্টিকে সেন্টেন্স বলে। স্ট্যান্ডার্ড একটা ডেফিনিশন, পরিপূর্ণ অর্থ প্রকাশক শব্দ বা শব্দ সমষ্টিকে সেন্টেন্স বলে। অথবা এটাকে এভাবে বলা যায়, আমরা ছোটবেলায় যেভাবে শিখেছি, এক বা একাধিক শব্দ একত্রিত হয়ে মনের ভাব প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। এটা কেন বলা যায়? কারণ খেয়াল করে দেখুন, এখানে একটি শব্দ লেখা আছে LETTER, লেটার। লেটার শব্দের অর্থ হচ্ছে বর্ণ, অর্থাৎ ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত যে 26টি বর্ণ আছে, এই বর্ণগুলোকে বলা হয় লেটার। কতগুলো লেটার একত্রিত হয়ে, অর্থাৎ এক বা একাধিক লেটার একত্রিত হয়ে সৃষ্টি হয় ওয়ার্ডের। WORD, ওয়ার্ড। ওয়ার্ড অর্থ শব্দ। যেমন এখানে একটি শব্দ আছে হি, HE, দুটো লেটার একত্রিত হয়ে শব্দ হয়েছে। তেমনি ভাবে এক বা একাধিক ওয়ার্ড একত্রিত হয়ে একটা সেন্টেন্সের সৃষ্টি হয়। দেখুন এখানে 1, 2, 3, 4, 5টি ওয়ার্ড আছে। এই 5টি ওয়ার্ড একত্রিত হয়ে একটি সেন্টেন্স সৃষ্টি হয়েছে। সেই জন্য আমরা বলতে পারি এক বা একাধিক শব্দ একত্রিত হয়ে মনের ভাব প্রকাশ করতে হবে। অর্থাৎ কোনো অর্থ যদি সেই সেন্টেন্সের না থাকে, তাহলে তো সেটিকে সেন্টেন্স বলা যাবে না। আমরা বাংলায় সেন্টেন্সের সংজ্ঞাটি দেখলাম, এবার আমরা ইংরেজিতে দেখি সেন্টেন্সটা কি আসলে। ওয়ার্ড or a group of words which makes a complete sense is called sentence. অর্থাৎ এক বা একাধিক শব্দ একত্রিত হয়ে a word অর্থাৎ একটি শব্দ, or a group of words অর্থাৎ একাধিক শব্দ, যেটার একটা কমপ্লিট সেন্স অর্থাৎ একটা পরিপূর্ণ একটা অর্থ থাকবে, সেটাকে সেন্টেন্স বলা হবে। আমরা একটু খেয়াল করলে দেখব যে এই ব্যক্তি ট্রেনের টিকিট চেকার, তিনি ট্রেনের উঠেছেন, উঠে যারা যাত্রী আছেন তাদের টিকিট চেক করছেন। তিনি কিন্তু প্রতিবার এভাবে বলছেন না যে হাই ব্রাদার, প্লিজ শো মি ইয়োর টিকিট প্লিজ, এভাবে বলছে না। উনি অত্যন্ত সংক্ষেপে, সবাই যেন বুঝতে পারে, এভাবে বলে থাকেন টিকিট প্লিজ। এবং উনি যখন টিকিট প্লিজ বলেন, তখনই আমরা বুঝে ফেলি যে উনি টিকিট চাইছেন, টিকিটটা চেক করবেন। আমরা হয়তোবা কেউ টিকিটটা বের করে তাকে দেখাই, কিছু না বলেও অনেক সময়, আর বললেও অনেক সময় সংক্ষেপে বলি, কি বলি? শিওর। দ্যাট মিনস এই একটি মাত্র শব্দ দিয়েই একটি সেন্টেন্স এখানে সৃষ্টি হয়েছে। তেমনি ভাবে আমরা যদি ইন্ট্রোডিউসিং এর সময় কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে হোয়াট ইজ ইওর নেম, আমরা অনেক সময় এক কথায় উত্তর দিয়ে থাকি জ্যাক, অর্থাৎ আমার নাম জ্যাক, মাই নেম ইজ জ্যাক। এটা পরিপূর্ণভাবে না বলে আমরা সংক্ষেপ উত্তর দিয়ে থাকি জ্যাক। এই জন্য আমি বলছি আ ওয়ার্ড অর্থাৎ একটি ওয়ার্ড দ্বারাও একটা সেন্টেন্স হতে পারে, ওর আ গ্রুপ অফ ওয়ার্ডস একাধিক শব্দ দ্বারা একটা সেন্টেন্স হতে পারে, হুইচ মেক্স আ কমপ্লিট সেন্স। এখানে কমপ্লিট সেন্স অর্থাৎ পরিপূর্ণ অর্থ, এই কথাটি যদি আমরা একটু ব্যাখ্যা করে বলতে চাই, তাহলে একটু খেয়াল করলে দেখব আমরা যে সংস্কৃত ব্যাকরণে সেন্টেন্সের সংজ্ঞায় 3টি যোগ্যতার কথা বলা হয়েছে। অর্থাৎ একটি সেন্টেন্স যদি হতে হয়, তাকে 3টি যোগ্যতা থাকতে হবে। এই 3টি যোগ্যতার নাম হচ্ছে আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি বা পদসংস্থান। আকাঙ্ক্ষাটা কিরকম? অর্থাৎ
আমরা একটা সেন্টেন্স বলতে গিয়ে যদি পরিপূর্ণভাবে না বলি, এখানে যেমন আছে এক্সাম্পল, দ্য বার্ড ইজ, এটুকু বলে আমরা যদি না বলি, তাহলে যিনি শ্রোতা, যিনি শুনছেন, তার ভিতরে যে আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষাটার সমাপ্তি হচ্ছে না, পূরণ করা হচ্ছে না, অর্থাৎ সেই আকাঙ্ক্ষাটা তার ভিতরে থেকে যাচ্ছে। এরকম আকাঙ্ক্ষা যদি থেকে যায়, তাহলে সেন্টেন্স হবে না, অর্থাৎ আকাঙ্ক্ষার পরিসমাপ্তি ঘটতে হবে। দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, পাখি আকাশে, পাখিটি আকাশে উড়ছে, এই কথাটা বললে তার আকাঙ্ক্ষার পরিসমাপ্তি ঘটছে। আরেকটি হচ্ছে যোগ্যতা, অর্থাৎ যে সেন্টেন্সটি আমরা বলবো সেই সেন্টেন্সের ভিতরে যদি অযোগ্য কিছু বলা হয়, তাহলে সেটা সেন্টেন্স হবে না। যদি আমরা বলি দ্য কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, গরুটি আকাশে উঠছে, তাহলে বোঝাই যাচ্ছে গরু আকাশে উঠতে পারে না, সুতরাং এই সেন্টেন্সটিও তার যোগ্যতা হারিয়েছে, এটি কোনো সেন্টেন্স নয়। যদি আমরা বলি দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, অবশ্যই পাখি আকাশে উঠতে পারে, তার যোগ্যতা আছে, এই সেন্টেন্সটি একটি সেন্টেন্স হবে। আরেকটি যোগ্যতা হচ্ছে আসক্তি বা পদসংস্থান, অর্থাৎ যেই পদটি সেন্টেন্সের মধ্যে যেখানে বসানোর কথা সেখানে যদি না বসানো হয়, তাহলেও সে আসক্তি যোগ্যতাটি হারিয়ে তার সেন্টেন্স হওয়ার যোগ্যতা থাকবে না। যেমন আমরা যদি বলি ফ্লাইং দ্য স্কাই বার্ড ইজ দ্য ইন, তাহলে এই আসক্তি বা পদসংস্থান যোগ্যতাটি হারিয়েছে, এটিও কোনো সেন্টেন্স হয়নি। সুতরাং এই যে সংস্কৃত ভাষায় যে সুন্দর যে সংজ্ঞা দেওয়া রয়েছে বিশাল আকৃতি, সেটি আমি এখানে উল্লেখ করিনি। আমি বলছি যে সেই সংজ্ঞার মধ্যে যে তিনটি যোগ্যতার কথা বলা হয়েছে সেন্টেন্সের, সেই তিনটি যোগ্যতা একত্রে ইংরেজিতে বলা হয়েছে কমপ্লিট সেন্স, অর্থাৎ a word or a group of words which makes a complete sense। এই কমপ্লিট সেন্স একটি কথা দ্বারা ইংরেজি ভাষায় ওই তিনটি যোগ্যতার একত্রে বোঝানো হয়েছে, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এই তিনটি যোগ্যতার কথা একত্রে এখানে বোঝানো হয়েছে একটি কথা দ্বারা। সুতরাং আমরা যদি আবার বলি a word or a group of words which makes a complete sense is called sentence। আশা করি সেন্টেন্সের সংজ্ঞাটি আমরা সুন্দরভাবে বুঝতে পেরেছি। যদি বুঝতে না পেরে থাকি তাহলে আবার শোনার চেষ্টা করবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। পরবর্তীতে আমরা যাব পার্টস অফ সেন্টেন্স, বাক্যের অংশ। একটি বাক্যে কয়টি অংশ থাকে এটি আমাদের জানতে হবে। বাক্য সম্পর্কে যদি আমরা ক্লিয়ার আইডিয়া পেতে চাই, তাহলে বাক্য সম্পর্কে এবং বাক্যের অংশ সম্পর্কে আমাদের জানতে হবে। যেমন এক ব্যক্তি যদি একটি গাড়ির ভালো কারিগর হয়ে থাকে, তাহলে সেই গাড়ির কতগুলো পার্টস আছে, কোন পার্টসগুলো কোথায় আছে সেগুলো তাকে জানতে হয়। একজন ডাক্তারের যেমন হিউম্যান বডির সমস্ত পার্ট সম্পর্কে জানতে হয়, কোথায় কোন পার্ট আছে, তেমনিভাবে আমরা যদি একটা সেন্টেন্স শিখতে যাই, তাহলে অবশ্যই আমাদেরকে সেন্টেন্সের পার্ট সম্পর্কে জানতে হবে। এবার দেখি একটি সেন্টেন্সের কতগুলো পার্টস আছে। ভেরি সিম্পল অ্যান্ড ভেরি ইজি একটি সেন্টেন্সে মাত্র দুইটি পার্ট, একটি সেন্টেন্সের দুইটি অংশ বা দুইটি পার্ট। অংশ দুটির নাম হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। দুটি সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। শুধু দর্শক মণ্ডলী, শব্দগুলি কঠিন মনে হলেও মনে রাখতে হবে ইংরেজি ভাষা শেখার স্বার্থে। সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট দুটি অংশ। সাবজেক্টকে বাংলায় বলা হয় উদ্দেশ্য, প্রেডিকেটকে বাংলায় বলা হয় বিধেয়, অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয় এই দুটি অংশ। সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট এই দুটি অংশ সেন্টেন্সে। সাবজেক্ট বলা হয় যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট, এবং সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় তাকে বলা হয় অবজেক্ট। যেমন এখানে দুটি সেন্টেন্স আমরা দেখার চেষ্টা করি। হি ইজ আ গুড বয়। এখানে গুড বয় অর্থাৎ সে একজন ভালো ছেলে। এখানে ভালো ছেলে বা ভালো বালক, এই কথাটি কার সম্বন্ধে বলা হচ্ছে? এই হি সম্বন্ধে, অর্থাৎ তার সম্বন্ধে। এখানে হি এই শব্দটিকে বলা হবে সাবজেক্ট, এবং এই সাবজেক্ট সম্বন্ধে যা বলা হবে এখানে এই সেন্টেন্সে সকল কথাই এই সাবজেক্ট সম্বন্ধে বলা হয়েছে। সুতরাং এটি ইজ আ গুড বয়, এখান থেকে এই পর্যন্ত পুরোটাই হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট
লাল রঙের লেখা হি, এই শব্দটি হচ্ছে সাবজেক্ট, এবং এটা বাদে সবটুকু হচ্ছে প্রেডিকেট। পরবর্তী সেন্টেন্সে হিজ প্যারেন্টস, অর্থাৎ তার বাবা মা, হিজ প্যারেন্টস সেন্ড হিম টু স্কুল, তার বাবা মা তাকে স্কুলে পাঠিয়েছিল, বা তার বাবা মা তাকে স্কুলে পাঠিয়েছিলেন। এখানে হিজ প্যারেন্টস অর্থাৎ তার বাবা মা, এখানে যে কাজটি করা হয়েছে স্কুলে পাঠানোর কাজটি, এই কাজটি কে করেছে? তার বাবা মা। এখানে হিজ প্যারেন্টস এটি হচ্ছে সাবজেক্ট, সেন্ড হিম টু স্কুল এটুকু হচ্ছে প্রেডিকেট। অর্থাৎ সহজ কথায় একটি সেন্টেন্সের যার সম্বন্ধে কিছু বলা হয় সেটি সাবজেক্ট, আর সাবজেক্টটুকু বাদে বাকি যা থাকবে ওই সেন্টেন্সে সবটুকুই হবে প্রেডিকেট। এটা হচ্ছে সহজ কথায়, অর্থাৎ যার সম্বন্ধে কিছু বলা হলো সেটি সাবজেক্ট, আর সাবজেক্ট বাদে বাকি সবটুকু অংশকে বলা হবে প্রেডিকেট। ডিয়ার ভিউয়ার্স, আমরা সেন্টেন্সের যে অংশগুলো আছে সেই অংশগুলো সম্বন্ধে জানলাম, সেন্টেন্সের দুটি অংশ। এবার আমরা দেখব কাইন্ডস অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স কত ধরনের, প্রকারভেদ। এটি বোঝার জন্য আমি কয়েকটি ড্রেস বা পোশাক এখানে দেখানোর চেষ্টা করেছি। এখানে প্রথমেই আছে একটি ড্রেস, যেটি দেখলে আমার মনে হয় বোঝা যাচ্ছে এটি কোনো মসজিদের ইমাম সাহেবের ড্রেস। দ্বিতীয় ড্রেসটি দেখলেই বোঝা যাচ্ছে এটি একটি ডাক্তারের পোশাক। তৃতীয়টি দেখলেই বোঝা যাচ্ছে কালো রঙের, এটি একটি বিজ্ঞ আইনজীবীর পোশাক। চতুর্থটি, এটি দেখলেই বোঝা যাচ্ছে এটি কোনো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী অর্থাৎ পুলিশ এর পোশাক। পঞ্চমটি দেখলেই বোঝা যাচ্ছে এটি একটি স্কুলের পোশাক, দ্যাট মিন্স স্কুল ড্রেস। এখানে 5টি ড্রেসের উল্লেখ আমি করেছি। এরকম বহু ড্রেস আছে যেগুলো দেখলে বোঝা যায় যে তার ধরনটা কি। এখানে এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের সেন্টেন্স দেখেও তেমনি ভাবে বুঝতে হবে যে এটি কোনটি কোন সেন্টেন্স। এরকম 5 ধরনের সেন্টেন্স ইংরেজিতে আছে, যে 5 ধরনের সেন্টেন্স দেখে আমাদের বুঝতে হবে যে সেন্টেন্স কোনটি কোন ধরনের। চলুন তাহলে দেখি। There are 5 kinds of sentence, 5 ধরনের সেন্টেন্স আছে। এই সেন্টেন্সগুলোর নাম একটু কঠিন মনে হতে পারে, তবে 5টা নামই তো একটু মেমোরাইজ করে নিলাম। প্রথমে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। 2 নম্বরে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এর অর্থ হচ্ছে প্রশ্নসূচক বাক্য। 3 নম্বরে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যার অর্থ হচ্ছে আদেশ বা অনুরোধমূলক বাক্য। 4 নম্বরে হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, যার অর্থ হচ্ছে প্রার্থনামূলক বাক্য। 5 নম্বরে হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, অর্থাৎ বিস্ময়সূচক বাক্য। আমি আবার বলছি নামগুলো: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। এই 5টি নাম মুখস্থ করে একটু রাখতে হবে, এবং এই 5টি সেন্টেন্স আমাদের দেখেই বুঝতে হবে। আমরা যেমন ড্রেস বা পোশাক দেখে বুঝতে পারি যে কে ওই ব্যক্তিকে, তার পেশা কি, তেমনিভাবে সেন্টেন্স দেখেই আমাদেরকে বুঝতে হবে যে কোনটি কোন সেন্টেন্স। প্রথমেই আমরা আসি অ্যাসার্টিভ সেন্টেন্স, যার অর্থ হচ্ছে বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য, অর্থাৎ সিম্পল একটি বিবৃতি থাকবে, একটি স্টেটমেন্ট থাকবে, একটি ডেসক্রিপশন থাকবে সিম্পল, সেটিকে বলা হবে বর্ণনামূলক বা অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। হি রিডস আ বুক, সে একটি বই পড়ে। জাস্ট এখানে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে, একজন মানুষের বিবৃতি দেওয়া হয়েছে, এটাই একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। নেক্সট হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ কথাটির অর্থ হচ্ছে প্রশ্ন, সুতরাং যেই সেন্টেন্সের মধ্যে প্রশ্ন থাকবে সেটাকে বলা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, বা আর ইউ রিডিং, তুমি কি পড়ছো। এই যে প্রশ্ন আছে এই সেন্টেন্সের মধ্যে, এই কারণে এগুলোকে বলা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স
অর্থাৎ আদেশ বা অনুরোধমূলক বাক্য। অর্থাৎ যেই সেন্টেন্সের মধ্যে কোনো আদেশ থাকবে বা অনুরোধ থাকবে সেই সেন্টেন্সগুলোকে বলা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, কাম হিয়ার, এখানে আসো, গো দেয়ার, ওখানে যাও। এই সেন্টেন্সের অর্থগুলো শুনলেই বোঝা যায় যে এখানে কোনো আদেশ বা নির্দেশ করা হয়েছে। তেমনিভাবে কোনো আদেশ বা অনুরোধ যদি থাকে, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও, এই যে এখানে অনুরোধ করা হয়েছে, এরকম অনুরোধ হলেও সেটাকে বলা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ হচ্ছে প্রার্থনামূলক বাক্য, অর্থাৎ যেই সেন্টেন্সের দ্বারা কোনো প্রার্থনা বোঝানো হবে বা ইচ্ছা বোঝানো হবে তাকে বলা হবে অপারেটিভ সেন্টেন্স। যেমন মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার সহায় হোক। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। এই যে প্রার্থনা করা হয়েছে, এই প্রার্থনা করার কারণে এই সেন্টেন্সগুলোকে বলা হবে অপারেটিভ সেন্টেন্স। দেন লাস্ট হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে বিস্ময়সূচক বাক্য বা আশ্চর্যসূচক বাক্য, অর্থাৎ যেই বাক্যটা শুনলে বোঝা যাবে যে কোনো আশ্চর্যজনক কোনো ঘটনা সেখানে ঘটেছে, সেই সেন্টেন্সটাকে বলা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। যেমন হুররা, উই হ্যাভ ওন দ্য গেম, অর্থাৎ হুররা, আমরা খেলায় জিতেছি। এখানে মানুষ খেলায় জিতলে যে আশ্চর্য হয়ে যায়, বিস্ময় হয়ে যায়, এই বিস্ময় হওয়ার কারণে এই সেন্টেন্সটা হয়ে গেছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এই 5 ধরনের যে সেন্টেন্সগুলো আমরা এতক্ষণে শিখলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স, এই 5 ধরনের সেন্টেন্স প্রত্যেকেই আবার 2 ধরনের হতে পারে, যেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ হ্যাঁ-সূচক বাক্য বা না-সূচক বাক্য। এই 5 ধরনের সবগুলো বাক্যই হ্যাঁ-সূচক এবং না-সূচক হতে পারে। অর্থাৎ এই 5 ধরনের সেন্টেন্সই প্রত্যেকেই আবার 2 ধরনের হতে পারে, অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সটা হতে পারে অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স, নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার তেমনিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হতে পারে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটাও হতে পারে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স। তেমনিভাবে এই 5টি সেন্টেন্সই 2 ধরনের হতে পারে। যেমন আমরা একটা এক্সাম্পল যদি দেই, আই এম রিডিং আ বুক, এটি অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার এটাকে যদি আমরা নেগেটিভ করি, আই এম নট রিডিং আ বুক, তখন এটা হয়ে যাবে নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। এমনিভাবে প্রত্যেকটি সেন্টেন্স আবার 2 ধরনের হতে পারে। আইডেন্টিফাইং সেন্টেন্সেস, আমরা একটু এবার সেন্টেন্সকে আইডেন্টিফাই অর্থাৎ চিহ্নিত করার চেষ্টা করি। প্রথম সেন্টেন্সটি দেখি, ডিয়ার ভিউয়ার্স, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এটি কি সেন্টেন্স? এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, বিকজ এখানে জাস্ট একটি স্টেটমেন্ট বা বর্ণনা দেওয়া হয়েছে, শুধুমাত্র এখানে আর কিছু বোঝানো হয়নি, এই জন্য এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। নেক্সট হচ্ছে আর ইউ রিডিং, তুমি কি পড়ছো? এখানে প্রশ্ন করা হয়েছে, সুতরাং এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেহেতু ইন্টারোগেটিভ অর্থ প্রশ্ন। নেক্সট হচ্ছে ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, এটি ইম্পারেটিভ সেন্টেন্স, বিকজ এখানে আদেশ বোঝানো হয়েছে, আদেশ অনুরোধ হলে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। মে আল্লাহ ব্লেজ ইউ, আল্লাহ তোমার প্রতি সহায় হন, এটা অপারেটিভ সেন্টেন্স, যেহেতু প্রার্থনা করা হয়েছে। হুররা, উই হ্যাভ ওন দ্য গেম, হ্যাঁ হুররা, আমরা খেলায় জিতেছি, এটি হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, যেহেতু এটি বিস্ময় বোঝানো হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, সহজে বোঝার জন্য আমরা একটু খেয়াল যদি করি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে একটি ইন্টারোগেটিভ সাইন থাকবে, এক্সক্লামেটরি সেন্টেন্সে একটা এক্সক্লামেশন সাইন থাকবে। সুতরাং এই দুইটা সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স আর এক্সক্লামেটরি সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্স আমরা চেহারা দেখলেই কোনো কিছু বোঝা শোনার আগেই আমরা বুঝতে পারবো যে এই দুইটা সেন্টেন্স ইন্টারোগেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি। আর বাকি থাকলো 3টা,
এই তিনটার মধ্যে একটা দ্বারা বোঝাবে আদেশ বা অনুরোধ, আর একটা হচ্ছে প্রার্থনা। ওপেন দ্য ডোরের আদেশ বোঝানো হয়েছে, সুতরাং দিস ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। এটা প্রার্থনা বোঝানো হচ্ছে, সুতরাং এটি অপারেটিভ সেন্টেন্স। এবং আই গো টু স্কুল সিম্পল একটা স্টেটমেন্ট যেখানে আছে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সুতরাং আমরা একটু আবার এই পাঁচটি সেন্টেন্সের নাম মনে রাখার চেষ্টা করি। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। এই পাঁচটি সেন্টেন্স আমরা আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কিছুটাও উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। পরবর্তীতে আবার অন্য কোনো বিষয়ের উপর আলোচনায় আমরা অংশগ্রহণ করব। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।